1 জুলাই থেকে ক্রিমিনাল সংক্রান্ত যেসব আইন সহজভাবে সেগুলো আমরা বলছি ভারতবর্ষে স্বাধীনতার 75 বছর পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তার ঠিকভাবেই কার্যকর হয়েছে। আমরা সকলেই জানি যে সংবিধান চালু হওয়ার পর থেকে বলা হয়েছিল আর্টিকেল 13 যদি কোনো আইন বা সংবিধান বিরোধী সেই আইন বাতিল হয়ে যাবে, কিন্তু এই পুরনো পেনাল কোড বা ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ইন্ডিয়ান এভিডেন্সে তা কখনোই বাতিল হয়নি, তার কারণ এটা সংবিধান সম্মত। আরও মজার কথা হচ্ছে যে ক্রিমিনাল প্রসিডিউর কোড সেটা কিন্তু 1973 সালে একেবারে নতুনভাবেই করা হয়েছে। ক্রিমিনাল প্রসিডিউর কোডটা খুব গুরুত্বপূর্ণ, যাতে কোনো ফৌজদারি অপরাধে যিনি অভিযুক্ত এবং যিনি অভিযোগ করছেন এই উভয়েরই স্বার্থ রক্ষা করে ন্যায় দেওয়ার মতো একটা পরিকল্পনা করা হয়েছে। এবং ভারতীয় দণ্ডবিধিতে যা ছিল তাতে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হয়নি। সময় সময়ে যখন যেমন পরিবর্তন হয়েছে, যেমন ধর্ষণ সংক্রান্ত বিষয়ে জাস্টিস বার্মা কমিটির রিপোর্টের ভিত্তিতে যথেষ্ট পরিবর্তন করা হয়েছে। এবং আরেকটা মারাত্মক বিধান ছিল ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোডে, তা হচ্ছে সেকশন 121, যাকে বলা হয় সেডিশন। হঠাৎ করে যখন গোটা ভারত জুড়ে বিজেপি সরকার চাইছিলেন তাদের যে থিওরি, এক দেশ এক আইন, এক ভাষা এক ধর্ম, হিন্দুত্বের যে ফিলসফি, সেই ফিলসফিটাকে তারা কার্যকর করতে চাইছিলেন। এবং সেই দৃষ্টিকোণ মাথায় রেখেই তারা প্রথমেই ধরলেন এই যে সেকুলার ল, ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, সেকুলার ল, সেটাকে পরিবর্তন করে তার মধ্যে একটা ব্রাহ্মণ্যবাদী চেহারা দেওয়ার চেষ্টা করলেন নাম পরিবর্তনের মধ্যে। নামটা লক্ষ্য করে দেখুন, সব জায়গায় বলা হচ্ছে সংহিতা, ন্যায় সংহিতা, সুরক্ষা সংহিতা, স্বার্থ সংহিতা। এটা প্রকৃতপক্ষে ওই মনু সংহিতার একটা নতুন প্রকরণ ওরা মানুষের মানসিকতায় ঢোকাবার চেষ্টা করল। তা না হলে যে নতুন কোন আইন চালু করা হয়েছে এর মধ্যে কোনো মৌলিক কিছু পরিবর্তন নেই। প্রকৃতপক্ষে বিগত আইনেরই আমরা বলি চলতি ভাষায় কপি পেস্ট, কিন্তু সেটা করতে গিয়ে যেটা চালু করা হয়েছে তাতে কিন্তু নাগরিকদের অনেক অসুবিধা হয়। যেমন একজন তার বিরুদ্ধে যদি একজন অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট ললিতা কুমারী রায় বলেছিলেন যে কগনাইজেবল অফেন্স হলে এটা সঙ্গে সঙ্গে এফআইআর এবং তদন্ত শুরু করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বলেছিলেন দরকার হলে প্রিলিমিনারি এনকোয়ারি করা যায়, যেমন ফ্যামিলি ডিসপিউট হতে পারে বা আপাত ক্ষেত্রে কোনো রকম মনে হতে পারে ব্যক্তিগত ঝগড়া থেকে হচ্ছে সম্পত্তি বিবাদ সংক্রান্ত, এই সমস্ত ক্ষেত্রে বলেছে প্রিলিমিনারি এনকোয়ারি করতে পারে। কিন্তু নতুন আইনে এখন সম্পূর্ণরূপে থানার অধিকর্তার হাতে একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে। অভিযোগ করলেই যে তিনি অভিযোগ নথিভুক্ত করবেন, এফআইআর করবেন, তার দরকার নেই। যদি সাজা 7 বছর পর্যন্ত হয় তবে তাকে প্রিলিমিনারি এনকোয়ারি করে তার ডিসক্রিপশন। এর ফলে কিন্তু প্রকৃতপক্ষে থানাদারদের ক্ষমতা বেড়ে যাবে। একজন যিনি অভিযোগ করতে গেলেন তার অভিযোগ তিনি নেবেন কি নেবেন না থানাদারের ইচ্ছার ওপরে। এর মধ্য দিয়ে আমাদের যা ভারতবর্ষে যে স্ট্রাকচার গড়ে উঠেছে তাতে কি দাঁড়াবে, থানাদার যিনি অভিযোগ করছেন তাকেও ভয় দেখিয়ে তার থেকে টাকা খাবেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাকেও ভয় দেখিয়ে তার থেকে টাকা খাবেন। আমি অভিযোগ নথিভুক্ত করবো কি করবো না, এই একটা জিনিস থেকে যাচ্ছে। আরেকটা মারাত্মক, আগে ছিল যে তদন্তের স্বার্থে যদি কাউকে হেফাজতে নিতে হয় তাহলে প্রথম 15 দিন সর্বোচ্চ তাকে পুলিশি হেফাজতে রাখা যাবে। এখন আইন বদল করে বলা হলো ওই 60 দিন এবং 90 দিন, যার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে বিধান দেওয়া হচ্ছে, যে আগেও ছিল অপরাধের গুরুত্ব প্রেক্ষিতে। এখন যে কোনো সময়ে 15 দিনের হেফাজত হতে পারে। এক মারাত্মক অবস্থা। এটা কিন্তু প্রকৃতপক্ষে অভিযুক্তকে তার যে ডিফেন্স, সেই ডিফেন্সকে তার বিরুদ্ধে কাজে লাগাবার একটা প্রক্রিয়া হতে পারে। মাঝে মাঝেই যদি পুলিশ কাস্টডিতে যায় তাহলে তার মানসিকতার উপর চাপ। দণ্ডবিধানের ক্ষেত্রে বলা হয়েছে যে দরকার হলে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। এক মারাত্মক।
আর্টিকেল 21 আমাদের মানুষকে দিয়েছে রাইট টু লিবার্টি। যদি অপরাধ করে তবে আইনসঙ্গতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু এখানে দেখলাম সলিটারি কনফাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে যা করা হয়েছে সেটা প্রকৃতপক্ষে একেবারে মনুবাদী দৃষ্টিকোণ থেকে মেয়েরা যেন পুরুষের আশ্রিত। অতএব ধর্ষণটা হবে যদি দেখা যায় যে যারা সেপারেশনে আছেন সেই সময় যদি তাদের মধ্যে যৌন সংযোগ হয়, সেটা তারা নিজেদের খুশিতেই করবেন, তাহলে ধর্ষণের অভিযোগ হবে পুরুষটার বিরুদ্ধে। তাহলে নারী কি আশ্রিত? পুরুষ ধর্ষণ করতে পারে, নারীর সম্মত তাকে যায় না। ট্রান্সজেন্ডার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আইন করা হয়নি। এইরকম বিভিন্ন বিষয় আছে যার মধ্যে থেকে আমরা বলতে পারি যে আইনটা প্রকৃতপক্ষে জনগণের বিরুদ্ধে। আরো মারাত্মক সেটা হচ্ছে এই আইনের সেডিশন শব্দটা নেই, কিন্তু যে সমস্ত নতুন ধারা নিয়ে আসা হয়েছে সেটা গণ আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য সাংঘাতিকভাবে ব্যবহার করা হয়। যেমন বলা হয়েছে যে কোনো লেখা, যে কোনো পোস্টার, যে কোনো বক্তৃতা তা যদি দেশের সার্বভৌমত্ব, দেশের সংহতি এবং মানুষের মধ্যে বিভাজনের হেত হয়, তাহলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা যাবে। তাহলে এই সঙ্গে সেডিশনের পার্থক্যটা কি? বরং যে সমস্ত শব্দ সেডিশনে উল্লিখিত ছিল না সেগুলো এখানে যুক্ত করে দেওয়া হলো। এই যে আজকে আমি বক্তৃতা করছি, কালকে পুলিশ মনে করলে আমায় গ্রেফতার করে নিতে পারে যে আপনি দেশের আইনের বিরুদ্ধে কথা বলছেন, এই সুযোগটা থেকে যাচ্ছে। সুতরাং খুব সংক্ষেপে বলতে হয় যে আইনের কোনো প্রয়োজন ছিল না, সেই আইন পরিবর্তন করে তারা নাগরিক সংহিতাকে নষ্ট করছে। আরেকটা শেষ কথা, আমাদের কনস্টিটিউশনাল প্রিন্সিপালে বলে বেশি আইন মানেই হচ্ছে ব্যাড গভর্নেন্স। মোর ল মিনস ব্যাড গভর্নেন্স, গুড গভর্নেন্স মিনস লেস ল। এরা সব কিছুর জন্য একটা আইন করতে চায়। এত বড় শিক্ষার দুর্নীতি হয়ে গেল, দুর্নীতি হওয়ার পর বলছেন এখন আইন করবো। যে আইন আছে সেই আইনকেই কার্যকর করা হচ্ছে। এর বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ খুব সমীচীন, বিক্ষোভ হওয়া দরকার। গোটা দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা ইতিপূর্বেও আইন মন্ত্রককে আমাদের নির্দিষ্ট ধারাভিত্তিক আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলাম, সেটা উপেক্ষা করা হয়েছে। 1 জুলাইয়ের আগেও আমরা চিঠি দিয়েছি এবং অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ভারতবর্ষের সর্বত্র এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছেন, জমায়েত করছেন। আজকের এই জমায়েতটাও সেই সংগঠনের একটি কর্মসূচির অঙ্গ। আমি হাইকোর্ট ইউনিটকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের কর্মসূচিটাকে পালন করছেন নিষ্ঠার সঙ্গে।